আসসালামু আলাইকুম দর্শক। হেডলাইন দেখে কেউ হয়তো বলবেন যে আমরা কি কোথাও থেকে উদয় করলাম কিনা, এটা না। দেখেন, এই গণভোট হবে কি হবে না এই নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা খুব স্বল্প একটা ভিডিও রিল ভাইরাল হয়েছিল। সেখানে তাকে শুনতে গিয়ে বলতে শোনা গিয়েছিল যে কিসের গণভোট, কোথাকার গণভোট বলেছিলেন না? মনে আছে আপনাদের? আপনারা একটু ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে কাইন্ডলি আমির খসরু মাহমুদ চৌধুরীর সেই রিলটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা আপডেট থাকবেন। এরপরে আমাদের এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি আমার বারবার ছবি ভাসে। এই লোকটি এত বেশি নির্যাতিত, সেই 5 আগস্টের আরও 1 বছর আগে বিএনপি যখন তোকর আন্দোলনে তাকে সেই পুরান ঢাকার রাজপথে কিভাবে পেটাচ্ছে পুলিশ, এরকম বয়স্ক একজন মানুষকে, এবং সেই ত্যাগ, সেই তিতিক্ষা, যাক তিনি বঞ্চিত হয়েছেন কিনা এটা তিনি বুঝবেন, তার সরকার প্রধান বুঝবেন। আপাতত অন্তত তার সরকারের দিক থেকে নিশ্চয়ই তার সেই বোঝাপড়া আছে। তিনি এমন আশ্বস্ত হওয়ার কথা শোনা যায় যে তারা নেতাকর্মীরা সবাই আশ্বস্ত যে তারেক রহমান বিবেচনা করবেন। দেখা যাচ্ছে, ভিন্ন প্রসঙ্গে যাব না, গয়েশ্বরচন্দ্র রায় তার ইন্টারভিউতে আমাদেরকে বলেছেন যে এইসব ওই সংস্কার এগুলো হলো বানরের খেল দেখানো, ওটা আসল। এগুলো হলো বানরের খেল দেখানো আর কি, তাবিজ বেচাটা হলো আসল উদ্দেশ্য। তো ওই যে আমেরিকার সাথে চুক্তি করে চলে গেছে এসব সংস্কারের ভুয়া নাম দিয়ে। গণভোট নিয়ে যখন খুব বেকায়দা সিচুয়েশন তৈরি করতে চেয়েছে জামাতে ইসলামী, এনসিপি, তখন বিএনপি স্মার্ট খেলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখন বিএনপি যেটা খেলছে, এটা আর বিএনপি একা খেলছে না, এটা নিশ্চয়ই স্মার্টলি সে খেলছে। আমি আপনাদের সামনে এখন যার তথ্যটি উপস্থাপন করতে যাই, তিনি একেবারেই পরিচিত মুখ, বিএনপি সরকারের নতুন মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, একসময়কার খেলোয়াড় এবং জিয়াউর রহমানের খুব কাছের মানুষ। তিনি হচ্ছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হওয়া। মেজর হাফিজ, একটা খুবই ইন্টারেস্টিং তথ্য। এটা নিয়ে আলোচনা নিশ্চয়ই দাবি রাখে। মেজর হাফিজের এই বক্তব্যটা জানার আগে আমরা আপনাদেরকে আরো দু একটা কথা একটু মনে করিয়ে দিই। একদম যখন প্রথমেই ডক্টর আলী রিয়াজ, সংবিধান সংস্কার কমিশনের আলী রিয়াজ এবং ডক্টর ইউনূসের লোকজন যখন বলা শুরু করলো, এবং আপনার অনেকটা আবার গণভ্যুত্থান, এই ধোয়া বেচে তারা হচ্ছে বিপ্লবী সরকার, এই টাইপের আলাপ গুঞ্জন শুরু করলো, তখন থেকেই তারা বলছে যে এই গণপরিষদ নির্বাচন আগে হতে হবে। এবং এইটারে খাওয়াতে না পেরে বিএনপি যখন কৌশলে এটা অ্যাভয়েড করলো, তখন এসে তারা বলল যে এই বারের নির্বাচনে যারা পাশ করবে, গণভোটের পরে তারাই আবার গণপরিষদ মেম্বার হিসেবে স্বীকৃত হবে। মানে গোজামিলটা কতভাবে বাংলাদেশের সেটে দিতে চেয়েছে। করার পর আবারও সংসদ অধিবেশন শুরু হলো, বিএনপি কিন্তু এই গণপরিষদ বা এই সংবিধান সংস্কার পরিষদ এইসবের শপথ টপথের ধারে কাছে গেল না। সেখান থেকে মানুষ বুঝতে থাকলো যে এবার গণভোটের কপাল বোধহয় পড়ল, এবং এটা মূলা ঝুলানো ছিল। সেই মূলা এবার বিএনপি খাইলো কি খাইলো না, বা ডক্টর ইউনূস খাইলো কি খাইলো না, কোথায় বসে খাচ্ছে, সেসব আলাপ শুরু হলো। দেখ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর মোশাররফ হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই কথা শোনার পরে আর বোঝার বাকি থাকে না বিএনপির অবস্থান কি। বিএনপির এই নেতা উল্লেখ করেন প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না, কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয়েছে যে বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। তার মানে কি ইচ্ছাটা ছিল ডক্টর ইউনূস সরকারের? গণভোট যেটা এবার হয়েছে, এটা নিয়েও তো বহু প্রশ্ন আছে। মানুষ যে ভোট দিয়েছে, তারা কই 69% ভোট দাবি করে বসছে হায়ের পক্ষে। আমরা সেন্টারে জানি না জিতে গেছে। হ্যাঁ, তারপরে ঢাকায় রাতের বেলায়, এবং সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যে কে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সরকার গঠন হচ্ছে, এই ডামাডোলের মধ্যে ওটা কিন্তু চাপা পড়ে গেছে। আচ্ছা, এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। মেজর
হাফিজ সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে। আমাদের দেশ এখনো এ ধরনের গণভোটের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোট প্রচার চালানো হয়েছে তার মধ্যেও নানাবিধ বিভ্রান্তি রয়েছে। আমি খুবই খুশি হব বিএনপি যদি একটা তদন্ত করে যে এই গণভোটে প্রচারের নামে যেই টাকা খরচ করা হয়েছে সেই টাকা কোন কোন খাতে কে কে খরচ করেছে, কার হাত দিয়ে বেশি গেছে, সরকারিভাবেই সব খরচ হয়েছে নাকি বেহাত হয়েছে। কারণ গণভোটের এই টাকাটা প্রচারণার নামে ইউনূস সরকার যেই অবৈধ এবং অন্যায় কাজটি করেছে, এই কাজটির পেছনে রাষ্ট্র টাকা ঢালতে পারে না, কোনো উপায় ঢালতে পারে না। এখন আগামীর বাংলাদেশ বিএনপি এখন পর্যন্ত তার প্রথম সপ্তাহের যদি আমরা সালতাওয়ানি করি তাহলে সে যেভাবে আগাচ্ছে, এখন রাজপথে জামাত কি করবে, রাজপথে এনসিপি কি করবে, সংসদে তারা কি করবে। কারণ ইতিমধ্যে দেখছেন যে আইনজীবীরা, দেশের বিশিষ্ট আইনজীবীরা অনেকেই বলছেন যে জামাত এনসিপি এরা যে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল, এটার মাধ্যমে তাদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। ফলে দুদিন বাদেই কি বাংলাদেশ আবার একটা আন্দোলন দেখবে? দুদিন বাদেই কি বলবে যে হ্যাঁ সংস্কার হইল না তো বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুবে গেছে, এবার বাংলাদেশকে রক্ষা করো? সেই অবস্থা থেকে যেন দেশকে রক্ষা করা যায়, আমার ধারণা যে এটা নিয়ে মত সর্বদলের জরুরি বৈঠক করে ডক্টর ইউনূস যে ঐক্যমত্য করেছেন, ডক্টর ইউনূস যে ঢং দেখানো ঐক্যমত্য, ওই তার পছন্দের 20-30টা দলকে জি স্যার জি হুজুর ডেকে করেছেন, ওই রুটগুলোর মধ্যে ম্যাক্সিমাম তো জি হুজুর টাইপ দল ছিল, সেরকম না করে সত্যিকার অর্থে একটি মত প্রকাশের ধারা এখন থেকে শুরু করে দেশের জন্য একটা বন্দোবস্তে যাওয়া প্রয়োজন। এবং তারেক রহমানরা যেটা বলছেন যে তাদের 31 দফা আছে, তাদের 31 দফা সত্যিকার অর্থে বাস্তবায়ন শুরু হলে এগুলো এমনিতেই ধামাচাপা পড়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।